আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আজকে আমরা আবারও চলে এলাম ভার্সিটির মাস্টার ক্লাস কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 নিয়ে, গুণগত রসায়ন। আজকে আমরা লেকচার 1 পড়বো। তার আগে আমরা একটু লেকচার প্ল্যানটা দেখে নিব যে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। তো এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের সবারই একটু একটু আইডিয়া আছে, বাট আমরা চেষ্টা করবো জিনিসটা যাতে আরো ভালো মতো পড়তে পারি ইনশাল্লাহ। ওকে, তো দেখো এই চ্যাপ্টারের টাইপ গুলো কি কি। প্রথম টাইপ হচ্ছে মৌল কণিকা, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল। সেকেন্ড হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন। থার্ড হচ্ছে ইলেকট্রন বিন্যাস, আউফবাউ, হুন, পলিবর্জন নীতি। ফোর্থ হচ্ছে অরবিট ও অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা। 5 হচ্ছে বর্ণালীমিতি, রিডবার্গ ধ্রুবক, ডি ব্রগলি সমীকরণ, শ্রোডিঞ্জার সমীকরণ। 6 হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল ও অদক্ষেপ। এবং 7 হচ্ছে শিখা পরীক্ষা, আয়ন শনাক্তকরণ। এগুলো আচ্ছা। তো এইবার আজকে আমরা যে টাইপটা পড়বো সেটা হচ্ছে টাইপ 1 এন্ড টাইপ 2। তাহলে টাইপ 1 এ আছে হচ্ছে মূল কণিকা, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল, যেটা আমরা বললাম শুরুতে। এবং টাইপ 2 হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন। তো আগে দেখে নিই এই প্রথম টাইপ থেকে কি কি ধরনের প্রশ্নগুলো এসেছে। তো সবাই একটু খেয়াল করো যে এমসিকিউ তে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক এই বছরই প্রশ্ন এসেছে, জিএসটি তেও ঠিক এই বছরই প্রশ্ন এসেছে, তারপর আগের বছর এসেছে, রাজশাহী ইউনিভার্সিটিতেও কিন্তু এসেছে প্রশ্নগুলা। পাশাপাশি দেখো জাহাঙ্গীরনগরেও কিন্তু এই বছরই এসেছে এবং রিপিট। আচ্ছা, এবার দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এসেছে এবং চিটাগাং বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছরই এসেছে। তো খেয়াল করে দেখো এই বছর কিন্তু 4টা বিশ্ববিদ্যালয়, নামি দামি একদম বড় বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছে, টপিক 1 আর কি। আচ্ছা, এছাড়াও ডিউতে রিটার্নে কিন্তু কোশ্চেনটা এসেছে। সো বুঝতেই পারতেছো এই টপিকের গুরুত্ব কিন্তু অনেক, এখানে অনেক বেশি কথাবার্তা আছে আর কি। সো চলো দেরি না করে শুরু করি। তো যেটা বলবো ফার্স্টে, যে পরমাণু যে কণিকাগুলো আছে সেই কণিকাগুলোকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেল বলি যেটাকে, আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা বা টেম্পোরারি, আর আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা, কম্পোজিট পার্টিকেল। তো স্থায়ী মূল কণিকা নিয়ে আমরা একটু পরে অনেক পড়াশোনা করবো, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে। অস্থায়ী মূল কণিকা হচ্ছে যেগুলো অস্থায়ীভাবে থাকে, সেটা হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন, পজিট্রন, পজিট্রিনো, মেসন, বোসন, পাইয়ন, মিয়ন ইত্যাদি। আচ্ছা, কম্পোজিট কণিকা হচ্ছে 2 প্রকার। কি কি এদেরকে এই অবস্থায় পাওয়া যেতে পারে, কণিকা আকারেও পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে একটা হচ্ছে আলফা কণা, যেটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। মানে হিলিয়ামটা আমার কি, হিলিয়াম যার পারমাণবিক সংখ্যা 2, ভর হচ্ছে 4। এখন তার ইলেকট্রন কিন্তু দুইটাই, যে কটা প্রোটন সেই কটা ইলেকট্রন। এখন যদি আমি এটা থেকে 2টা ইলেকট্রন বাদ দিই, সেক্ষেত্রে কি হবে, হিলিয়াম 2+ হয়ে যাবে। তাহলে এই দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। আরেকটা হচ্ছে ডিউটেরন কণা। ডিউটেরন কণা হচ্ছে হাইড্রোজেন যেটার ভর হচ্ছে 2, মানে একটা নিউট্রন আছে এবং প্লাস আর কি একটা ইলেকট্রন সরাই ফেলছে, এটাকে বলে ডিউটেরন কণা। এটাকে আবার D+ দিয়ে চিহ্নিত করা হয়, এটাকে D+ দিয়ে চিহ্নিত করা হয়, ঠিক আছে। আচ্ছা, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন, আলফা কণা হলো, বুঝতেই পারতেছো দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা। আচ্ছা, এরপর দেখো এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে। হ্যাঁ, তো চলো এই কথাবার্তা সলভ করার আগে আমরা কয়েকটা জিনিসপত্র একটু পড়াশোনা করি। আচ্ছা, এখানে একটা কথা একটু এডিশন করি, যেটা বলাটা একটু জরুরি। সেটা হচ্ছে যে খেয়াল করো এইখানে যেটা বললাম না, আসলে প্রোটন, রাদারফোর্ড, টেকনিক্যালি এটা এইভাবে হয়নি আসলে। হ্যাঁ, প্রোটনটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন। প্রোটনটা অ্যাকচুয়ালি আবিষ্কার করেছিলেন হচ্ছেন গোল্ডস্টেইন। হ্যাঁ, আর রাদারফোর্ড যেটা আবিষ্কার করেছিলেন সেটাকে বলি আসলে নিউক্লিয়াস। তো এখানে প্রোটন বলতে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসকে বুঝাইছে। হ্যাঁ, কারণ উনি আসলে নিউক্লিয়াসের অস্তিত্বটা নিয়ে কথা বলছিলেন, আর প্রোটনটাকে নিয়ে স্পেসিফিক্যালি কথা বলছিলেন হচ্ছে গোল্ডস্টেইন। যাই হোক, এটা পরবর্তীতে ধাপে এগুলো আস্তে আস্তে এডিট করে আসছে। বাট এই কথাটা যাতে আমরা না ভুলি আর কি, যেহেতু আস্তে আস্তে বইগুলো এডিটেড হয়েছে, বইগুলো যেহেতু আস্তে আস্তে নতুন আপডেট আসছে। আগে যেমন আমরা শুধু পড়তাম যে রাদারফোর্ড প্রোটনের আবিষ্কার করেছেন, বাট ব্যাপারটা হচ্ছে প্রোটনের অ্যাকচুয়ালি ফার্স্ট ইনিশিয়েটর হচ্ছেন গোল্ডস্টেইন। এবং রাদারফোর্ড কিন্তু প্রোটন নিয়ে না, এক্স্যাক্টলি নিউক্লিয়াস নিয়ে কাজ করেছেন এবং নিউক্লিয়াসের কথাটা উনি ব্যক্ত করেছিলেন। ঠিক আছে, এইটা যাতে আমরা মানে এইটা যেন আমাদের মনে থাকে সবার। হ্যাঁ, ওকে। তাহলে এই যে এখানে যা যা বলছে এটা হচ্ছে একটা সামারি, এতক্ষণ যা যা বলছে এটা একটা সামারি। হ্যাঁ, এটা হলো অ্যাকচুয়াল চার্জ, এটা হচ্ছে আপেক্ষিক চার্জ, এটা হচ্ছে ভর, এটা হচ্ছে রিলেটিভ মাস। রিলেটিভ মাস কি ওই যে এমইউ তে কনভার্ট করা হয় যেটা আর কি, সেটা। আচ্ছা, তো এখানে মনে হয় এইটা ইলেকট্রন একটা একটু ভুল দিছে। তাহলে ইলেকট্রন একটা আমি একটু বের করে ফেলি ফাঁকে। হ্যাঁ, তাহলে 9.11 ইন্টু 10⁻31 ডিভাইডেড বাই 1.6605 ইন্টু 10⁻27 কেজি। হ্যাঁ, তাহলে এটা আসে হচ্ছে 5.48। তাহলে 5.48 ইন্টু 10⁻⁴, তাহলে 1 2 3 4, তাহলে
0.0005, হ্যাঁ 0.0005, তাহলে হচ্ছে 4টা ঘর আসবে। হ্যাঁ এটা হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ 0.0005 এইভাবে একটু মানে হিসাবটা তোমাদের ইজিয়ার করার জন্য আর কি জিনিসটা ক্যালকুলেট করে দিলাম। আচ্ছা এরপর ওই তো এটা নিয়ে অলরেডি কথা বলে ফেলছি যে একটা পরমাণুর মূল কণিকা যেটাকে বলি স্থায়ী মূল কণিকা, হ্যাঁ তো পার্মানেন্ট ফান্ডামেন্টাল পার্টিকেল। তো এটা কে কে আছে, এটা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, যার মধ্যে প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসও থাকে, এজন্য এদেরকে ইন্ডিভিজুয়ালি নিউক্লিয়ন বলা হয়। তো এগুলো মোটামুটি আমরা দেখছি। আচ্ছা এছাড়াও এই যে এখানে অনেকজন বিজ্ঞানীর নাম লেখা আছে যাদের অবদান এই ইলেকট্রনের জগতে বা এই আমরা কি বলবো পরমাণু যে এত বিকাশ হয়েছে এই ব্যাপার সম্পর্কে যে আমরা জানতে পারতেছি, অনস্বীকার্য অবদান। হ্যাঁ যেমন তোমরা বলতে পারো যে ভাইয়া জন ডাল্টনের মতবাদ তো ভুয়া, বা থমসনের মতামত তো ভুল বা ভুয়া। একটা জিনিস তোমাদেরকে বলি, হ্যাঁ সবসময় মনে রাখবা, ধরো তোমার চারপাশে সব বিশ্বস্ত মানুষ থাকে সব সময়, তুমি কিন্তু তাদের কদর করবা না, কারণ তুমি তো ছোটবেলা থেকে বিশ্বাস পেয়ে অভ্যস্ত। হঠাৎ করে কেউ একজন তোমার সাথে ধরো বিশ্বাসের কাজ করলো, সে ফর এক্সাম্পল, তখন তুমি যারা বিশ্বস্ত তাদেরকে সমীহ করবা বেশি, ভালোবাসবা বেশি, শ্রদ্ধা করবা বেশি। আমাদের খারাপ না থাকলে আমরা ভালোটার কদর বুঝি না, ঠিক তেমনি উনি মডেলটা অ্যাটলিস্ট শুরু তো করছেন, এই শুরু করছেন দেখেই কিন্তু আস্তে 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 যত ডেভেলপ হয়েছে সবাই চেষ্টা করছে আচ্ছা ওনার যে মতবাদটা তার মানে এটা ভুল, আচ্ছা তারপর আরেকজন ডেভেলপ করছে ওনার এই মতবাদটা ভুল, ভুল থেকে ওনারা ঠিকটা ট্রাই করেন, আবার আরেকজন এসে ওনাকে ভুল করে আরেকটা ঠিক করেন, আস্তে 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 কত ভালো ডেভেলপ হয়ে গেছে। এটি আর কিছুই না, জাস্ট ডেভেলপিং, আর কিছুই না। সো ওনাদের প্রত্যেকেরই অবদান অনেক অনেক। এখন বলতেছে যে ভাইয়া ভুল পরে আমাদের লাভটা কি, ডিরেক্ট ভালোটা পড়লেই তো হয়। ইউ নেভার নো, আজকে যেটা সঠিক এটা কাল ভুলও প্রমাণিত হইতে পারে, ইউ নেভার নো। সো আর আরেকটা জিনিস যে আদর্শ গ্যাস বাস্তব গ্যাস পড়ি না, আদর্শ গ্যাস বলতে তো টেকনিক্যালি কিছু নাই, তো তারপরে তো আদর্শ সিস্টেমটা ধরে নিয়ে আমরা বাস্তবটা পড়ি। কিভাবে, যেমন ধরো পদ্মা সেতু হইলো পদ্মা নদীর উপর, এখন আমি যদি আদর্শ অবস্থা চিন্তা করতাম, মানে কি নদীর কোনো স্রোত নাই, বাতাসের কোনো বাধা নাই, রাস্তায় কোনো ঘর্ষণ নাই, তাহলে কত সুন্দর সেতু দাঁড়ায় গেছে। বাট বাস্তবে তো এটা হয় না, রাস্তাও ঘর্ষণ থাকে, বাতাসেরও বেগ থাকে, নদীরও প্রচুর স্রোত থাকে। তার মানে আমি যদি বাস্তবটা আদর্শটা চিন্তা করে আগে সমীকরণ গুলা শিখি বুঝি, তারপরে তো আমি একটার পর একটা এক্সেপশন ঢোকাইতে পারবো যে আচ্ছা বাতাসের বেগ থাকলে কি হইতো, ঘর্ষণ থাকলে কি হইতো, স্রোত থাকলে কি হইতো। একসাথে যদি ওই তিনটা আগে নিয়ে পড়তাম তাহলে তো আমি কোনো সমাধানই আসতে পারতাম না। নিয়ম এটাই, আদর্শ থেকে আস্তে আস্তে বাস্তবে যাওয়া, এরকমই আর কি, ভুল থেকে আস্তে আস্তে শেখা। ঠিক আছে, সবার অবদানই অনস্বীকার্য। আচ্ছা তো এখন শুরুতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো উনি হচ্ছেন আর্নেস্ট রাদারফোর্ড। তো চলো ওনার পরমাণু মডেলটা পড়ি। তো আগে যে জিনিসটা পড়বো সে পরমাণু মডেলের আচ্ছা কিছু ইয়া দেওয়া আছে, আকার দেওয়া আছে। হ্যাঁ এই যে 4 × 10⁻³ ন্যানোমিটার পুরুত্বে সোনার পাত, এটা হচ্ছে এক এক সময় বই এক একটা দেওয়া থাকে। অ্যাকচুয়াল সাইজটা কি জানো? অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে 1000 অ্যাটমের সমান পরিমাণ সাইজ নিয়ে উনি কাজ করছিলেন। এটাই, এটা বলে হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। আমি তোমাদের বিক্ষেপণ পরীক্ষাটা দেখাই আর কি। হ্যাঁ ধরো এখানে হচ্ছে রেডিয়ামের একটা উৎস আছে, রেডিয়াম কি একটা তেজস্ক্রিয় না? রেডিয়ামের উৎস থেকে আলফা কণা নির্গত করছে আর কি উনি। হ্যাঁ রেডিয়ামের উৎস থেকে আলফা কণা নির্গত করছে। ওকে, মাঝখানে একটা রাখছে স্বর্ণ পরমাণু, স্বর্ণের একটা পরমাণু রাখছে, এই পাশে রাখছে একটা জিঙ্ক সালফাইডের পর্দা, যেটা কি তৈরি করতে পারে জানো? প্রতিপ্রভা, প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্স। আচ্ছা তোমরা এখন এটা জানো না প্রতিপ্রভা কি বা অনুপ্রভা কি, দুটার মধ্যে পার্থক্যটা একটু কম বুঝো, এক এক বইয়ে প্যাচও লাগাইছে। প্রতিপ্রভা মানে হচ্ছে যখনই কোনো একটা কণা একটা পর্দায় গিয়ে আঘাত করবে বা কোনো আরেকটা পরমাণুকে গিয়ে আঘাত করবে, ওর সাথে সাথে দৃশ্যমান অঞ্চলে লাইট বিকিরণ করবে সাথে সাথে, এই জিনিসটাকে বলা হয় প্রতিপ্রভা। প্রতিবিম্বের মতো, দাঁড়াইলে সাথে সাথে নিজের বিম্ব দেখতে পারবা, মানে একটা কণা গিয়ে আঘাত করবে ওর সাথে সাথে ভিজিবল লাইট বিকিরণ করবে, প্রতিপ্রভা। আর যদি এমন হতো যে একটা কণা গিয়ে আঘাত করছে, ও অনেকক্ষণ ধরে আঘাতটা সঞ্চিত করে রাখছে এবং অনেকক্ষণ পর গিয়ে সে বিকিরণ করবে, এটাকে বলতাম অনুপ্রভা বা ফসফরোসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কোনটা পড়বো অ্যাকচুয়ালি, যেটার সাথে সাথে মানে বিকিরণ দেয়? প্রতিপ্রভা বা ফ্লুরোসেন্ট। এবং যারা ফ্লুরোসেন্ট করে তাদেরকে ফ্লুরোসেন্স পদার্থ বলে আর কি। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা আর কি। হ্যাঁ পর্দাটার প্রলেপ হচ্ছে জিঙ্ক সালফাইড। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একটু খেয়াল করো, উনি পরীক্ষা করছেন, উনি মোটামুটি রেডিয়াম প্রায় 20,000টা দিচ্ছেন। হ্যাঁ একটু সুন্দর মতো আঁকার চেষ্টা করি। একটু সময় নিচ্ছি, তোমরা একটু দেখো।
ওকে, একদম মোটামুটি একটা চিত্র আঁকার চেষ্টা করলাম, হ্যাঁ জিনিসটা কি। ওকে, তো সবাই একটু খেয়াল করো, এটা ভাইয়া কি আঁকলাম। উনি আলফা কণাগুলো নিক্ষেপ করছেন। এখন রেডিয়াম একটা উৎস আর কি, হ্যাঁ তেজস্ক্রিয় পদার্থ। আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে এটা দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। টেকনিক্যালি আলফার ভর কিন্তু অনেক, 4। আবার দ্বি ধনাত্মক মানে ও পজিটিভ, তার মানে এখানে একটা কথা লিখতে পারি, ও কিন্তু ভারী, প্লাস চার্জ হচ্ছে পজিটিভ মানে ধনাত্মক, ভারী ও ধনাত্মক, ঠিক আছে। এখন এখানে কি কি কেস হইতে পারে, ঠিক আছে, একটা মিনিট তোমরা একটু চিন্তা করো, ভাই বলতেছি। আচ্ছা, তো তোমরা দেখো এখানে কি কি দেখা লাগলো, চিন্তা করো। এটা তো একটা পরমাণু, হুম, আলফা কণাগুলো মোটামুটি ভারী। এই পুরা রিজিয়নে সে কিন্তু কোনো বাধা পায়নি, কোনো বাধা পায়নি। এই ছোট্ট একটা রিজিয়নে, এই ছোট্ট একটা রিজিয়নে সে একটা বাধা পাইছে, ছোট্ট একটা রিজিয়নে বাধা পাইছে কেমন? এখানে মোটামুটি কিছু কণা বেঁকে গেছে, আর 20,000টার মধ্যে একটা কণা, 20,000টার মধ্যে একটা কণা ফেরত চলে আসছে, এক্স্যাক্টলি ফেরত চলে আসছে। কেন বুঝলো? এই যে এখানে যে আঘাত করতেছিল তখন প্রতিপ্রভা তৈরি হইতেছিল, এখন 20,000টা প্রতিপ্রভা দেখছে, একটা দেখে নাই, মানে 19,999টা দেখছে, একটা দেখে নাই, মানে একটা পুরোপুরি ফেরত চলে আসছে। তাহলে এই জায়গাটাতে অবশ্যই এমন কেউ আছে যে ভারী, কারণ ভারী ভারীর সাথে সংঘর্ষ করছে, প্লাস অবশ্যই ফেরত তো দেওয়ার কথা না, তাহলে সইরে যাওয়ার কথা। তাহলে পুরোপুরি ফেরত কখন দিব? যখন ফুল বিকর্ষণ হবে। আলফা হচ্ছে ধনাত্মক, তাহলে মাঝখানে অবশ্যই কেউ একজন আছে যে পুরোপুরি ধনাত্মক, এজন্যই তো পুরোপুরি ফেরাই দিছে। আর এখানে কেউ ধনাত্মক নাই, এজন্য এখানে ফেরাই টেরাই দেয় নাই, কোনো ঝামেলা হয় নাই। তাহলে এই যে এই জায়গাটার নাম উনি দিয়েছেন হচ্ছে নিউক্লিয়াস, এই জায়গাটার নাম উনি দিয়েছিলেন হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রথম স্বীকার্য কি ছিল? পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর সঞ্চিত থাকে, কারণ ভরগুলো যদি এই পাশে থাকতো বাধা পাইতো, বাধা পাইতো, বাট সমস্ত ভর এখানে ছিল দেখে বাধাটা এখানেই পাইছে। পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর সঞ্চিত থাকে, এর নাম দিচ্ছেন উনি নিউক্লিয়াস, সিম্পল। আচ্ছা, নিউক্লিয়াসের নাম দিচ্ছেন। এরপর উনি বলছেন, দেখো এরপরের কনসেপ্টটা আরো মজার, হ্যাঁ। আমার এটা তো পজিটিভ, আলফা গুলা তো সব পজিটিভ, আর এই পর্দায় কখন যাবে বলতো? যখন এই জিনিসটা পুরোপুরি নিউট্রাল থাকবে, এরকম না? চিন্তা করো, কেন্দ্র তো নিউক্লিয়াস, পরমাণুর সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রে পুঞ্জীভূত থাকে, এটাই কিন্তু উনি বলছে, হ্যাঁ সমস্ত ধনাত্মক আধান কেন্দ্রে থাকে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, ইলেকট্রন গুলা তাহলে অবশ্যই কোথায় আছে? বাইরে আছে বা যেখানে ইচ্ছা আছে। কিন্তু একটু চিন্তা করে দেখো তো, প্রোটন যে কয়টা আছে, মানে ধনাত্মক আধান যে কয়টা আছে, ইলেকট্রনও সেই কয়টাই আছে। কেমনে? দেখো, এই যে আলফা, আলফা গিয়ে ওরে আঘাত করে তারপর পর্দায় গেছে। এখন চিন্তা করো তো, যদি এটা পজিটিভলি চার্জ হইতো শুধু, তাহলে তো ওর এর সাথে বিকর্ষণ করে এদিকে থেকে যাইতো, কখনো এই পাশে যাইতো না। আবার ও যদি নেগেটিভ চার্জ হইতো, তাহলে আলফা ওর সাথে গিয়ে বিক্রিয়া করে এদিকে পড়ে থাকতো, কিন্তু পর্দায় যাইতো না। পর্দায় কখন যাবে? যদি ও পুরোপুরি ওভারঅল নিউট্রাল হয়, চার্জ নিরপেক্ষ হয়। এটাই উনি বলছে, যেহেতু এখানে গিয়ে আঘাত আনছে, তার মানে কি? এটা তো একটা পজিটিভ কণা দিছিলাম, তার মানে এটার কোনো চার্জ নাই, এই জন্যই তো গেছে, মানে ওভারঅল কোনো চার্জ নেই। তার মানে একটি, এটা দ্বিতীয় স্বীকার্য, একটি পরমাণুর সমস্ত মানে যে কয়টা ধনাত্মক চার্জ থাকবে সেই কয়টাই তার ঋণাত্মক চার্জ থাকবে। সিম্পল কথা, মানে পরমাণু সামগ্রিকভাবে তড়িৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। সিম্পল, যে কয়টা প্রোটন থাকবে সে কয়টা ইলেকট্রন থাকবে, এরকম হচ্ছে একটা কথা ছিল। আচ্ছা, তাহলে দ্বিতীয় স্বীকার্য শেষ। তৃতীয় স্বীকার্যটা যখন উনি দিছে, তখনই আসলে বিপত্তিটা বাঁচছে। তৃতীয় স্বীকার্যটা দিছে হচ্ছে অনেকটা এরকম যে আহ সৌরজগতে, সৌরজগতে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই, এই যে এই পৃষ্ঠাতেই বুঝাই ধরো, হ্যাঁ। সৌরজগতে এই যে সূর্য, সূর্যের চারদিকে যেমনে গ্রহগুলা ঘোরে, উনি বলছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলাও নাকি সেইভাবেই ঘোরে। এই ঘূর্ণায়মানের সময় ইলেকট্রন আর প্রোটনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এটা কি বুঝো? কারণ প্রোটন তো ইলেকট্রনকে নিজের দিকে টানবে, তাই না? নিজের দিকে টানবে, তার মানে এটা কেন্দ্রমুখী বল। আর কোন একটা জিনিসকে ঘোরাও, তুমি আজকে এক্ষুনি একটা হেডফোন নাও, আশেপাশে কি আমার কোনো হেডফোন আছে? নাই। তুমি একটা হেডফোন নাও, হেডফোন নিয়ে যদি হাতটা ছেড়ে দাও, দেখবা মানে হেডফোনের মাথাটা অন্যদিকে চলে গেছে, তোমার হাতের দিকে কিন্তু আসবে না। ধরো তোমার হাতটা হলো কেন্দ্র, এমনি এমনি করে ঘুরাইতেছো তুমি, ঠিক আছে, এমনি এমনি করে ঘুরাইতেছো। সে ফর এক্সাম্পল দ্বারা আমি তোমাদেরকে একটা ইয়ে দিয়ে দেখাই। হম, হ্যাঁ, এই যে দেখো, সে ফর এক্সাম্পল এই যে এটা আমার কেন্দ্র, এটা আমার ইলেকট্রন, আমি হচ্ছে এই জিনিসটাকে ঘোরাচ্ছি, ঘোরাচ্ছি। আমি যদি
ও চাইতেছে কি, আমার আঙ্গুল চাইতেছে কি ইলেকট্রনটা যাতে আমার কাছে চলে আসুক, মানে আমার প্রোটনটা চাইতেছে ইলেকট্রনটা প্রোটনের দিকে চলে আসুক, তার মানে এটাকে বলা হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, মানে কেন্দ্রমুখী বল। আর এ চাইতেছে কি ইলেকট্রনটা বাইরে চলে যেতে। এই যে দেখো কেন বাইরে চলে যেতে, আমি যদি একটু ছাড়ি দেখো লাফ দিয়ে চলে যাচ্ছে, আমি যদি একটু ছাড়ি লাফ দিয়ে চলে যাচ্ছে, মানে ইলেকট্রন সবসময় চায় কেন্দ্র বিমুখী যেতে। তাহলে এই দুইটা বল সমান হওয়ার কারণেই তো কি হয়েছে বলতো, একটা কক্ষপথে ঘুরতেছে। উনি বলছে এইটার কেন্দ্রমুখী বল আর ও যে বাইরের দিকে যাইতে চাইতেছে কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, এজন্যই ঘুরতেছে আর কি, এই কথাটা উনি বলছে। তাহলে উনার কিন্তু মোটামুটি এখানে দুইটা রেড ফ্ল্যাগ চলে আসছে। কি কি রেড ফ্ল্যাগ চলে আসছে ওটা একটু পরে দেখতেছি। আগে আরেকটা বিষয়, আরেকটা জিনিস হচ্ছে এই পুরা পরমাণুর তুলনায় এটা কিন্তু অত্যন্ত নগণ্য। কিভাবে 20,000টার মধ্যে একটা ফেরত আসছে, তার মানে এটা যদি 20,000 ভাগ করো একটা পরমাণুকে, এটা মাত্র 1 ভাগ। তোমার অনেক ছোট জায়গা না, এরকম আর কি। তো এরকম কয়টা শিকার্য, এগুলো তো তোমরা বাচ্চাকালেও পড়ছো। জিনিসটা দেখো, এই যে পরমাণু অধিকাংশ অংশ ফাঁকা, পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের পরিমাণ মৌলের পারমাণবিক সংখ্যা সমান, পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে, পরমাণুর আকার অনেক ছোট। আচ্ছা, পরমাণুর কেন্দ্রে তার সমস্ত ভর ও পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, এটাকে কি বলে? নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রে সমস্ত ভর ও পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। 1 অ্যাংস্ট্রম সমান কত? আচ্ছা, এটা একটা ইউনিট। 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁻10 মিটার, আর 10⁻7 আর্গ হচ্ছে, এটা একটা একক আর কি, 1 জুল। ঠিক আছে, এই তাহলে এটার অ্যান্সার কি হবে? 10⁻10 মিটার, -10 মিটার এই। আচ্ছা, তারপর দেখো বোর পরমাণু মডেল। আচ্ছা, বোর পরমাণু মডেলে যাওয়ার আগে আমি জাস্ট ওই যে রাদারফোর্ডের একটা সীমাবদ্ধতা বলে যাই, দুইটা সীমাবদ্ধতা বলে যাই। প্রথম হচ্ছে ম্যাক্সওয়েলের যে কোয়ান্টাম তত্ত্ব বা ওই যে ইলেকট্রন ঘূর্ণন তত্ত্ব অনুযায়ী বা ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুযায়ী, তুমি খেয়াল করো একটা আধান যদি জাস্ট ঘুরতেই থাকে, প্রথমে যতটুকু ঘুরলো এখন কিন্তু এনার্জি আর আগের মতো নাই, একটু কম ঘুরবে একটু কম ঘুরবে একটু কম ঘুরবে, একসময় কেন্দ্রে পতিত হবে, তার মানে কি নিউক্লিয়াস ধ্বংস হয়ে যাবে। তার মানে এই একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে গ্রহ নক্ষত্র সব চার্জ নিরপেক্ষ, বাট ইলেকট্রন প্রোটন হচ্ছে চার্জ যুক্ত, তার মানে এই গ্রহ নক্ষত্র কথাটাও ভুয়া। হুম। আচ্ছা, আরো তুমি চাইলে 118টা 120টা মানে সীমাবদ্ধতা লিখতে পারবে। কিভাবে? উনি কিন্তু শক্তি নিয়ে কিছু বলে নাই, উনি বেগ নিয়ে কিছু বলে নাই, ব্যাসার্ধ নিয়ে কিছু বলে নাই, উনি বর্ণালী নিয়ে কিছু বলে নাই, উনি হাইড্রোজেনের বর্ণালী বলে নাই, হিলিয়ামের বলে নাই, লিথিয়ামের বলে নাই, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম 118টার নাম যদি জানো, আরো 118টা তুমি হচ্ছে বলতে পারবা যে এদের বর্ণালী বলে নাই। তারপর আবার এমনি বলতে পারো উনি 1 ইলেকট্রন হোক, 2 ইলেকট্রন হোক, 3 ইলেকট্রন হোক, কারো বর্ণালী ব্যাখ্যা করতে পারে নাই, এরকম আর কি। সো অসংখ্য সীমাবদ্ধতা লিখতে পারবো, বাট স্টিল এটা একটা মাইলস্টোন, এটলিস্ট শুরু তো করছেন, এরকম আর কি। আচ্ছা, এবার আসি বোর পরমাণু মডেল। বোর আসলে রাদারফোর্ডেরই ছাত্র ছিলেন। এখন উনি ওনার গবেষণা করছেন, করে হচ্ছে উনি অ্যাকচুয়ালি নোবেল পেয়ে গেছিলেন 1922 সালে। বোর 1922 সালে নোবেল পেয়ে গেছিলেন, এবং উনি 1913 সালে ওনার মডেলটা দিয়েছিলেন। হ্যাঁ, ওনার মডেলের প্রথম স্বীকার্যই ছিল যে রাদারফোর্ডে যেটা সীমাবদ্ধতা ছিল সেটা হচ্ছে ইলেকট্রন গুলা কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ঘুরে। ইলেকট্রন গুলা কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ঘুরে। হ্যাঁ, এই দেখো ফার্স্ট হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত তথ্য দিছিল যে ইলেকট্রন গুলা কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথে থাকাকালীন তারা সাধারণত শক্তি শোষণ করে না, বিকিরণ করে না, স্থির থাকে, এবং নিচের স্তরে থাকার সময় তার শক্তি কম লাগে, উপরের স্তরে থাকতে হলে তার শক্তি বেশি লাগবে, এরকম আর কি। একদম স্থায়ী কক্ষপথের শক্তি, ব্যাপারটা অনেকটা এরকম যে রাদারফোর্ডেরটা হইলো যে আমার হাতে আমার আম্মা টাকা দিয়ে বলছে যা, দুই চোখ যেদিকে যাও দিয়ে যাগে, এরকম। তো একসময় তো টাকা শেষ হয়ে যাবে, একসময় মরে যাবো রাস্তায়, এরকম। কিন্তু আমি যদি ধরো বাসা থেকে একবার উদ্ভাস যাই, উদ্ভাস থেকে আবার বাসায় আসি, এই যে সাইকেলটা, এই সাইকেলে আম্মা একটা নির্দিষ্ট টাকা দিয়ে দিল, আমি সাইকেল অতিক্রম করলাম। এরপর ধরো একদিন আমার উদ্ভাস থেকে যাইতে হইতে পারে আমার একটা কাজিনের বাসায়, তারপর বাসায় আসতে হইতে পারে, তাহলে টাকা একটু বেশি লাগবে, তাহলে অন্য কক্ষপথ শক্তি একটু বেশি, তাহলে আম্মা টাকাটা একটু বাড়াই দিবে। আম্মা যদি টাকা কমায় দেয় তাহলে কি আমি ওই সাইকেলটা যাইতে পারবো? পারবো না, ওরকম আর কি। ওইভাবে চিন্তা করো, কষ্ট করে পারবো, এই কষ্ট ইলেকট্রনা করতে পারে না। ঠিক আছে, এমনি চিন্তা করো। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল ফার্স্টটা শক্তি স্তর সম্পর্কিত কতগুলো স্থায়ী বৃত্তাকার কক্ষপথ। তাহলে এখানে একটা প্লাস পয়েন্ট, স্থায়ী বৃত্তাকার, এই যে আকারের কথা কিন্তু বলছে, বৃত্তাকার কক্ষপথ, এটা ধারণা কিন্তু দিচ্ছেন উনি। হ্যাঁ, 2 কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাব। আচ্ছা, কৌণিক ভরবেগ জিনিসটা কি? দেখো, একটা কণা আছে, এর ভরও আছে, এ যদি একটা নির্দিষ্ট দিকে ঘুরে তাহলে তার কি আছে? বেগও আছে, তাই না? এই দুইটা গুণফলকে বলা হয় ভরবেগ। আর এটা যদি একটা নির্দিষ্ট কেন্দ্রকে সেন্টার করে ঘুরে, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কৌণিক ভরবেগ, যেহেতু একটা অ্যাঙ্গেল করে ঘুরতেছে। ধরো এই পাশে আছে, এখন একটা অ্যাঙ্গেল, এই পাশে আছে, এখন একটা অ্যাঙ্গেল, এরকম একটা অ্যাঙ্গেল করে ঘুরতেছে, তো এটাকে বলবো আমরা কৌণিক ভরবেগ। তখন আর কি ব্যাসার্ধটা গুণ হয়ে যায়, কারণ কৌণিক ভরবেগ হচ্ছে ব্যাসার্ধটা গুণ হয়ে যায়, এটা ইকুয়াল টু NH/2π বলা হয় আর কি। এন হচ্ছে স্বাভাবিক, তুমি চিন্তা করো তো ভাই, জাস্ট কমন সেন্স খাটাই তোমার। হ্যাঁ,
দেখো, এটা একটা কক্ষপথ, এটা আরেকটা কক্ষপথ। এখান থেকে আর এখান থেকে একজনের যাত্রা শুরু করলো, একই সময়ে ওরও এদিকে আসতে হবে, ওরও এদিকে আসতে হবে। তাহলে ওর কিন্তু অল্প বেগ দিলেই হবে, আর ওর বেগটা দিতে হবে বেশি যদি একই সময় আসতে হয়। তাহলে অবভিয়াসলি কৌণিক ভরবেগ কার বেশি? পরেরটার। আরো উপরে হইলে আরো উপরেরটার বেশি। এজন্যই বলছে কৌণিক ভরবেগ হচ্ছে কক্ষপথের সমানুপাতিক, কক্ষপথ যত বেশি হবে তত বেশি। আর এটা হলো ওই যে ধ্রুবকটা, এত ওর গুণ। প্রথম কক্ষপথের মান হলে h/2 পাই, দ্বিতীয়তে দ্বিগুণ, তৃতীয়তে 3 গুণ, এরকম আর কি জিনিসটা, আর কিছুই না, সিম্পল একটা সূত্র। আচ্ছা, তারপর পরমাণুস্থ কোনো ইলেকট্রন নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে, নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি স্তরে যদি গমন করি, তাহলে ও যখন শক্তি পায় নিম্ন থেকে উচ্চতর গেল, তাহলে কি ওর স্থিতিশীলতা হ্রাস পাইলো না? ও শক্তি শোষণ করে লাফ দিয়ে উপর স্তরে চলে গেল, এই তাহলে স্থিতিশীলতা হ্রাস পায় গেল। পরমাণুটি আয়নিত হয়, আয়নিত হয় যখন পুরোপুরি একটা ইলেকট্রন সরাই নিব বা একটা ইলেকট্রন দিব। পরমাণু গতিশক্তি বৃদ্ধি পায় না, এখানে কিন্তু আসলে গতিশক্তি বৃদ্ধি পায় নাই, এটা ইলেকট্রন শোষণকে লাফ দিয়ে উপর স্তরে গেল, আবার লাফ দিয়ে নিচের স্তরে চলে আসবে। হ্যাঁ, টেকনিক্যালি এখানে গতিশক্তি না, এখানে শক্তির একটা চেঞ্জ আসছে, বাট গতিশক্তি বৃদ্ধি বা হ্রাস নাই, মোট শক্তি সমানই থাকে। হ্যাঁ, তো এটা হয়নি আর কি। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার শুধু এক, অ্যান্সারটা হবে শুধু এক। তারপর হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপরে যে আরেকটা, এই লাস্ট শিকার্য, এটা তো খুবই মজা শিকার্য। এটা উনি বলছিলেন যে ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাফ দিয়ে উপর স্তরে গমন করে, আবার একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে লাফ দিয়ে নিচের স্তরে গমন করতে পারে। তাহলে এই যে শক্তির পার্থক্য, এটাকে ই দিয়ে প্রকাশ করা যায়। এটা যে প্লাঙ্কের সূত্র, যেটা E = h নিউ, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে E এটার আবার লেখা যায় hc/λ। ঠিক আছে, এরকম আর কি, নির্দিষ্ট শক্তি সূত্র আর কি। এখান থেকে পরে যে বর্ণালী টর্নালী আসছে, যেটা আমরা পরবর্তী লেকচার দেখবো ইনশাল্লাহ আস্তে আস্তে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তাহলে দেখো আলফা বিটা গামা কণাগুলোর চার্জ কি, কিচ্ছু লাগবে না ভাই, খালি একটু চিন্তা করবা। আলফা কি? হিলিয়াম নিউক্লিয়াস, দ্বি ধনাত্মক, তাই না? তাহলে +2 কোথায় আছে দেখো, অ্যান্সার এটাই। তাহলে এতে করে কি কি তথ্য পাইলে? আলফা +2, বিটা তাহলে -1, গামা তাহলে 0। শেষ। এই যে একটা তথ্য নিজেই পাইছো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর আসছে। আচ্ছা, কোয়ান্টাম ধারণার প্রবর্তন কে? কোয়ান্টাম ধারণার প্রবর্তন হচ্ছে, দেখো ফ্যারাডে তো ফ্যারাডে সূত্র করছে, থমসন তো যে ইলেকট্রন, রাদারফোর্ড প্রোটন, তাহলে অবশ্যই কোয়ান্টাম করছে ম্যাক্স প্লাঙ্ক। ঠিক আছে, ম্যাক্স প্লাঙ্ক। আচ্ছা, জাহাঙ্গীরনগর আসছে এবছর। পরমাণুর নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে কি থাকে বলো? পরমাণু নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউক্লিয়ন, নিউক্লিয়ন কে? প্রোটন আর নিউট্রন। তাহলে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন। এটা চিটাং ইউনিভার্সিটিতে এবছর আসছে, সহজ প্রশ্ন না, খুব ডিফিকাল্ট কিন্তু কিছু না। ঠিক আছে, আচ্ছা, নিউক্লিয়াসে ইলেকট্রন প্রোটন একসাথে থাকবে কোন তত্ত্ব অনুযায়ী? রাদারফোর্ড, তাই না? ধ্বংস হয়ে যাবে ইলেকট্রন নিউট্রন, বা শুধু নিউট্রন, এরকম থাকার প্রশ্নই নেই। আচ্ছা, নিম্নলিখিত কোন কণার ভর সবচেয়ে কম? শোনো, প্রোটনের ভর আছে, নিউট্রনের ভর আছে, আলফারও ভর আছে। ফোটন হচ্ছে যার স্থির ভর 0, যার স্থির ভর 0 এটাকে বলা হয় ফোটন, তার মানে ওর সবচেয়ে ভর, মানে সবচেয়ে কম ভর। তো এটা চিটাং ইউনিভার্সিটিতে 22 সালে আসছে। বোর মডেলের সীমাবদ্ধতা কি? আচ্ছা, বোর মডেলের যেমন মানে সীমাবদ্ধতা তো পরে বলবো, আগে বলি সাফল্য। সাফল্য তো আছেই, উনি কক্ষপথ সম্পর্কে ধারণা দিচ্ছে, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে উনি আকার, যেটাকে বলি আমরা আকার, আকার সম্পর্কে ধারণা দিছে। উনি হচ্ছে আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারে নাই। তারপর উনি কিন্তু শক্তি, বেগ, ব্যাসার্ধ এগুলো সম্পর্কে ধারণা দিছে, কিন্তু বললাম তো আকৃতি সম্পর্কে ধারণা দিতে পারেনি, মানে যে মানে সাবশেল, তারপর অরবিটাল, এগুলো সম্পর্কে ধারণা দিতে পারে নাই, স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা দিতে পারে নাই। অনেক ধরনেরই কিন্তু মানে সীমাবদ্ধতা আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা কি বলবো, যে আকার, আকার দিছে, হ্যাঁ, উনি আকৃতি দিতে পারে নাই। মানে সহজ বাংলা যদি বলি, সাবশেল, মানে শেল সম্পর্কে ধারণা দিছে, সাবশেল দেয় নাই। তারপর হচ্ছে অরবিটাল দেয় নাই। তারপর হলো স্পিন সম্পর্কে দেয় নাই। আচ্ছা, আর উনি বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছে, বাট ওই বর্ণালীর ব্যাখ্যাটা হচ্ছে শুধুমাত্র এক ইলেকট্রন যাতে তাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, যেমন হাইড্রোজেনের কিন্তু একটা ইলেকট্রন, আবার হিলিয়াম প্লাসের একটা ইলেকট্রন, লিথিয়াম 2+ একটা ইলেকট্রন, বেরিলিয়াম 3+ একটা ইলেকট্রন, বোরন 4+ একটা ইলেকট্রন, কার্বন 5+ একটা ইলেকট্রন, মানে এদের বর্ণালী উনি ব্যাখ্যা করতে পারছে, মানে এক ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, কিন্তু মাল্টিপল ইলেকট্রন হলে কিভাবে বর্ণালী হইতো উনি এটা ব্যাখ্যা করতে পারে নাই। সিম্পল। তো এরকম আরো অনেক ধরনের সীমাবদ্ধতা বের করা যায়, বাট স্টিল এটা একটা মাইলস্টোন, বর্ণালী। তারপর এখান থেকে বর্ণালীর সুন্দর সূচনা হয়েছে, তারপর আস্তে আস্তে আমরা অনেক কিছু জানতে পারছি। আচ্ছা, বোর মডেলের দুটি সীমাবদ্ধতা লেখো, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তাহলে ওই তো 1 নম্বরে তুমি হচ্ছে ওই যে এক ইলেকট্রন ব্যাখ্যা দিতে পারলেও, ব্যাখ্যা দিতে পারলেও একাধিক পারে না, তাই না? একাধিক পারে না। আচ্ছা, 2 কি, ওই তোমার অনেক কিছুই তো বলতে পারো, যে আকৃতি বলে নাই, আকৃতি, সাবশেল, অরবিটাল বলে নাই। হ্যাঁ, এই, আচ্ছা, 2টি সীমাবদ্ধতার জায়গায় অনেকগুলো লিখে দিছি আর কি।
তারপর বিকল্প পদ্ধতিতে শক্তি, বেগ ও ব্যাসার্ধ নির্ণয় সংক্রান্ত, এটা হচ্ছে যার যার কাছে ইজিয়ার লাগে আর কি। হ্যাঁ, যেমন শক্তি সম্পর্কে অনেক ধরনের তথ্য আছে, যেমন ই এন যেটা, হ্যাঁ এখন প্রথম স্তরে ইলেকট্রনের শক্তি কিন্তু -13.6 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে কিন্তু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল আর কি, বুঝছো, ইলেকট্রনের হিসাবে আর কি। তো এটা হলো 1 নম্বর স্তরের শক্তি, হাইড্রোজেনের জন্য বলতেছি। তাহলে এন নাম্বার স্তরের জন্য কি হবে দেখো তো, ই এন ইকুয়াল টু -13.6 ইন্টু -13.6 ডিভাইড বাই এন স্কোয়ার। ঠিক আছে, এন স্কোয়ার, এই জিনিসটা এইভাবে তুমি একটু হিসাব করতে পারো। দেখো সূত্রটা একটু খেয়াল করো, তাহলেই বুঝবা। দেখো তাহলে সূত্রটা আমরা কি বুঝতেছি, দেখো E1N1 স্কোয়ার ইকুয়াল টু E2N2 স্কোয়ার। তাহলে শুধু E2 আমরা কেমনে বের করতে পারবো, E2 আমরা বের করতে পারবো হচ্ছে E1N1 স্কোয়ার ডিভাইড বাই N2 স্কোয়ার। এখন যদি প্রথম কক্ষপথের শক্তি তো আমরা জানি -13.6 ইলেকট্রন ভোল্ট, তাহলে N2 স্কোয়ার মানে এরপরে কক্ষপথটা বের করতে পারবো ইজিলি। এইভাবে এই সূত্রগুলো একটু দেখে নিতে পারো। প্লাস এই যে কক্ষপথের ব্যাসার্ধ আর এনটাকে এইভাবে লেখা যায় এন স্কোয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। 0.53 অ্যাংস্ট্রম, এটা কার জন্য জানো? এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ এটা। তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত, এইভাবে বের করা যায়। ঠিক আছে, এই আর কি, এইগুলোই ম্যাক্সিমাম টাইমে আসে। আচ্ছা, তাহলে এটা একটু চিন্তা করো তো কত হবে, তোমরা সবাই একটু চিন্তা করো 1 মিনিট। ওকে, তো যেটা বললাম, হিলিয়ামের প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি সূত্রটা বসাই বা ওই সূত্রটা যদি ওইভাবে আসি যে ই এন বা কত প্রথম স্তর আর বলছে কত দ্বিতীয় স্তরের মধ্যে শক্তির পার্থক্য কত। তো দেখো E1 আমরা কি বলতে পারি -13.6 হাইড্রোজেনের জন্য ছিল, তো হাইড্রোজেনের জেড এর ভ্যালু তো 1। তো দেখো জেড স্কোয়ার বাই এন এর ভ্যালু তো 1 স্কোয়ার, এভাবে লেখা যায় আর কি। হ্যাঁ, তাহলে সূত্রটা একটু তোমাদেরকে বুঝাই, দেখা যায় এভাবে ই এন ইকুয়াল টু -13.6 ইলেকট্রন ভোল্টে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে প্রথম আর দ্বিতীয় শক্তি স্তর হিলিয়ামের বলছে, হিলিয়ামের জেড এর মান কিন্তু 2। তাহলে দেখো E1 - 2, তাহলে E2 - E1 ইকুয়াল টু কি লেখা যায় -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই N2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই N1 স্কোয়ার। হ্যাঁ, এইভাবে লেখা যায়। তাহলে চলো একটু হিসাবটা করি, -13.6 ইন্টু জেড এর ভ্যালুটা কত হচ্ছে হিলিয়ামের জন্য, তোমার হচ্ছে 2, তাই না? তাহলে 2 দুগুণে আসতেছে 4 ইন্টু এটা 1 বাই এটা 2 আর 1, তাহলে 1/1 মানে তো 1ই। আর 1/4, তাহলে একটু চিন্তা করো তো 1/4 - 1, তাহলে একটু উল্টায় দিই, তাহলে এটা আসবে 3/4 ইন্টু 4 ইন্টু 13.6, ওই যে মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে। তাহলে কত আসতেছে দেখো তো, 4 4 কাটা 3 13 39, 3 4 12, তাহলে 39, তার মানে এরকম আসতেছে 39 আর 1.2, তাহলে আলটিমেটলি 40.2 এরকম কিছু একটা আসে। সরি, 3 6 18, তাহলে 40.8, মানে আমার ক্যালকুলেশন এগুলো আর কি। হ্যাঁ, তোমরা এখন শর্টকাটে কিভাবে ক্যালকুলেশন করবা, কিছুই করা লাগবে না। দেখো 3 × 13, 3 13 কত 39 না, মানে 40-এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। দেখো 40-এর কাছাকাছি ভ্যালু কোনটা আছে, সি, শেষ হয়ে গেল, কিছু করা লাগলো না। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো বোরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ ও শক্তি যথাক্রমে, হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ, আগে ব্যাসার্ধটা বের করি। আর এন ইকুয়াল টু কি বলছিলাম, এন স্কোয়ার ইন্টু 0.53 অ্যাংস্ট্রম। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করো ভাইয়া, দ্বিতীয় শক্তি স্তর বলছে না, তাহলে 2 দুগুণে 4 ইন্টু 0.53 অ্যাংস্ট্রম, তাহলে 4 5 20 মানে 2 সামথিং অ্যাংস্ট্রম হবে। মানে জিনিসটাকে যে এভাবেও কিন্তু লেখা যায় যে 2 সামথিং অ্যাংস্ট্রম, তাই না? 3 4 12, 2 হাত থেকে 1, 4 5 20 আর 1 21। হ্যাঁ, তাহলে 2.12 অ্যাংস্ট্রম, এরকম কি আছে? 2.12 অ্যাংস্ট্রম আছে কিন্তু, এটা একটা আছে, আর এই যে 4 ইন্টু এটাও আছে, দুইটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি অপশনে আছে। হ্যাঁ, দুইটাই অপশনে আছে। এরপর আর্গে নিতে হবে, আর্গটা কিভাবে নিব, বলছে কি যে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি যদি আমরা বের করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম শক্তি স্তরের শক্তি কত, দ্বিতীয় শক্তি স্তরের শক্তি, তাহলে EN ইকুয়াল টু -13.6, বা ওই যে এটা তো ইলেকট্রন ভোল্টে না, এটা তো আর্গে আছে, তাহলে জুলেরটা নিয়ে যাই। হ্যাঁ, জুলে নিলে এরকম আসে -2.18 ইন্টু 10⁻⁻18 জুল ডিভাইড বাই এন স্কোয়ার।
এখন এন স্কোয়ার মানে এখানে আসলে কত বলছে, দ্বিতীয় শক্তির স্তর, তাহলে 2 স্কোয়ার, তাহলে -2.18 ইন্টু 10⁻18 ডিভাইড বাই 4। তাহলে এটার শুধু 2 ধরো আর কি, হ্যাঁ, তাহলে এটা কাটাকাটি করো, তাহলে নিচে একটা 2, হাফ, হাফ মানে কত 0.5 না, তাহলে এটাকে অনেকটা এভাবে লেখা যায় না যে 0.5 ইন্টু 10⁻18, এটা তো জুলে আছে, আর্গে নিলে কি হবে 0.5 ইন্টু 10⁻18 ইন্টু 10⁻7 আর্গ, তাই না, কি বলছিলাম 1 জুল মানে 10⁻7 আর্গ, তাহলে এই জিনিসটাকে একটু শর্টে কি লেখা যায় 0.5 ইন্টু 10⁻11 আর্গ, তাই তো 0.5 ইন্টু 10⁻11 আর্গ। তাহলে দেখো তো অ্যান্সার কোনটা আসতেছে, এই দেখো 0.5 মাইনাস তো আছে, মাইনাসটা দেইনি, -0.5 ইন্টু 10⁻11 আর্গ, শেষ। তাহলে অ্যান্সার কিন্তু বি, এটার সাথে এই যে এটার সাথে আর মিলে নাই কিন্তু, ঠিক আছে, অ্যান্সার কিন্তু বি হয়ে গেছে আমাদের। আচ্ছা, পরমাণু তো অরবিটালের আর ওই সময় আসলে ক্যালকুলেটর ছিল, বুঝছো, তো টেনশনের কোনো কারণ নেই, বাট এরকম ডিজিট গুলা কাটাকাটি করা যায়। পরমাণুর অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে, দেখো বোর থেকে অরবিটের ধারণা পাওয়া যায়, প্রধান কক্ষপথ, রাদারফোর্ড থেকে কিছুই ধারণা পাওয়া যায় না, আউটবাউ থেকেও কিছু ধারণা, এগুলোর ধারণা পাওয়া যায় না, তার মানে অবশ্যই কোয়ান্টাম বলবিদ্যা থেকে অরবিটালের ধারণা পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কার্বন স্কেল অনুসারে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। আচ্ছা, তো কার্বন 12 একটি পরমাণুর ভর ইন্টু 1/12 অংশের ভর মানে হচ্ছে 1 এমইউ, হ্যাঁ 1 এমইউ। কার্বন 12 একটি পরমাণুর ভর যত, সেটাকে 12 দিয়ে ভাগ করলে আমরা এই জিনিসটা পেয়ে যাই 1.6605 ইন্টু 10⁻27 কেজি, এটা কিন্তু আগেই বলছি। তাহলে খেয়াল করো সোডিয়াম পরমাণুর ভর কত, তাহলে বলছে কি সোডিয়াম পরমাণুর ভর কত, মানে একটি পরমাণুর ভর কত, তাহলে সূত্র কি, এটার আপেক্ষিক পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ 1.6605 ইন্টু 10⁻27 কেজি, যেহেতু এটা গ্রামে আছে তাহলে 27 না দিয়ে 24 দিই, 24 গ্রাম। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো 23-এর সাথে 1.6 গুণ অবস্থায় আছে, তাই না, এটার 1.5 ধরো, একটু 1.5 গুণ করো, 1.5 গুণ, তার মানে কি 1 গুণ করলে এটা 23 থাকবে, প্লাস আবার হাফ গুণ করলে মোটামুটি 24 না, মানে 12, 23-এর অর্ধেক কত, ধরো 12, তাহলে টোটাল কত আসতেছে 35 সামথিং, ঠিক আছে, 35 সামথিং ইন্টু 10⁻24, হ্যাঁ, আর একটু বেশি আসবে, 1.5 তো ধরছি 1.6 না, আর একটু বেশি আসবে উত্তর আর কি, 35-এর বেশি, তার মানে অ্যান্সার কিন্তু এটা হয়, দেখো 3.82 ইন্টু 10⁻23, কিভাবে, এই যে এটার যদি 3.5 ধরি ইন্টু 10⁻23 আসে, ঠিক তেমনি ওইভাবে আর কি, যেহেতু আমি 1.5 দিয়ে করছি কিন্তু এটা তো 1.66 একটু বেশি, তাহলে 3.5 এর একটু বেশি, তাহলে 3.82 হবে অ্যান্সার, শেষ। আচ্ছা, তারপর দেখো একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত কেজি, একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত কেজি, তাহলে ম্যাগনেসিয়ামের ভর, ঠিক আছে, ভর ইন্টু আমরা কি লিখবো যে এই ভরটা কার, ধরো 1 মোলের, তাই না, একটু চিন্তা করো এই ভরটা কার 1 মোলের, তাহলে একটি পরমাণুর কত, তাহলে এটা হচ্ছে 6 পয়েন্ট, যদি একটু চিন্তা করো, দাঁড়াও ওয়েট, একটি ম্যাগনেসিয়াম পরমাণুর ভর কত, ঠিক আছে, ফার্স্ট অফ অল আমার কি বের করতে হবে, একটি পরমাণুর ভর মানে কি ম্যাগনেসিয়ামের ভর ইন্টু এই যে 1.6605 যেটা অ্যাটমিক মাস ইউনিট যেটা বলি আমরা আর কি, হ্যাঁ, তো এটাকে একটু ঘুরায় লিখতে হবে এখন, সেটা হচ্ছে দেখো 1 মোলের ভর এন ইজ ইকুয়াল টু তোমার W/m, আবার কি লেখা যায় N/Na, এইভাবে কিন্তু লেখা যায়, তাই না, বলছে একটা পরমাণুর ভর কত, তাহলে এটার মান 1, এটার মান কি 6.023 ইন্টু 10⁻23, ডাব্লিউর মান জানতে চাই স্যার, এম হলো 24, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কত 24 ডিভাইড বাই 6.023 ইন্টু 10⁻23, এখন বলছে কেজিতে, এটা তো গ্রামে, কেজিতে কনভার্ট করতে হলে কি হবে, আরো 1000 দিয়ে ভাগ হবে, আরো 1000 দিয়ে ভাগ হবে, তাহলে 24 ভাগ এটা, 24 ভাগ এটা, এই যে অ্যান্সার, ঠিক আছে। ওকে ওকে, তাহলে আমাদের টাইপ 1 শেষ, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপ 2, কি বলছে আইসোটোপ, আইসোবার, আইসোটন, আইসো ইলেকট্রন, এটা কিন্তু সোজা একটা টাইপ, হ্যাঁ, তাও দেখো এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকেও কোশ্চেন আসছে, বরাবরই আসে, এগ্রি গুচ্ছতেও আসছে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় কিন্তু এই বছরই আসছে, পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এটাতেও আসছে, রিটেনে আসে নাই, বাট হু নোস আসতেও পারে, গুরুত্ব কিন্তু অনেক আসলে, হ্যাঁ, অনেকবার কোশ্চেন গুলো আসছে। তাহলে চলো ফার্স্টে কনসেপ্টটা শিখি, এখানে দেখো একটা বাচ্চাকালের কনসেপ্ট দেওয়া আছে, তো বাচ্চাকালের কনসেপ্ট গুলো আমি তোমাদেরকে একটু বুঝাই, একটা আলাদা পেজ নিয়ে বুঝাই, তাহলে আরো ভালো মতো বুঝবা। ধরো অক্সিজেন আছে আমার কাছে, অক্সিজেনের কত, এখানে আছে হচ্ছে ধরো 8, এখানে আছে ধরো 16, তাহলে এগুলো দিয়ে আসলে কি বোঝায়, এটা দিয়ে বোঝা হচ্ছে তার মানে জেড, জেড এটা দিয়ে বোঝায় হলো এ,
মানে একটা কোয়েশ্চেন করতে পারো ভাই জেড কি? জেড হচ্ছে একটা জার্মান শব্দ, জাল থেকে আসছে। জাল, জাল মানে হচ্ছে নাম্বার, নাম্বার সংখ্যা। এটার অর্থ হচ্ছে আসলে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। এখন একটা কোয়েশ্চেন করতে পারতা ভাইয়া এ নিলেও তো হইতো, অ্যাটমিক নাম্বার এ দিয়েও তো এটা প্রকাশ করা যেত। না ভাইয়া, এ দিয়ে অলরেডি অ্যাটমিক মাসকে প্রকাশ করা হয়, তাহলে এন দিয়ে তো প্রকাশ করা যেত। এন দিয়ে হচ্ছে তোমার অ্যাটমের নাম্বারকে প্রকাশ করা হয়, তার মানে কেউ বাদ নাই, এজন্য একটা জার্মান ওয়ার্ডকে নিয়ে আসছে আর কি। হ্যাঁ, জাল নাম্বার। আচ্ছা, তাহলে আমার প্রোটন কয়টা? 8। আমার ম্যাস কত? অ্যাটমিক ম্যাস 16। তাহলে নিউট্রন কত হবে? অ্যাটমিক ম্যাস থেকে প্রোটন বাদ দিতে হবে, অ্যাটমিক ম্যাস থেকে প্রোটন বাদ দিতে হবে, তাহলে 8টা। এই আর কি, সিম্পল। তাহলে ধরো সোডিয়ামের ক্ষেত্রে আসি, সোডিয়াম প্লাস 1123, এটা দিয়ে বোঝায় প্রোটন নাম্বার। ও, আর কোনো চার্জড পার্টিকেল না থাকলে যে কটা প্রোটন সেই কটা ইলেকট্রনই থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি প্রোটন 11, ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হলো প্রোটনের সমান থাকবে, বাট এখানে দেখো সোডিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন ইমিটেড হয়েছে, তাহলে একটা ইলেকট্রন কমে গেছে, তাহলে 10টা। আর অ্যাটমিক মাস হচ্ছে 23, তার মানে নিউট্রন কত? অ্যাটমিক মাস থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন পাওয়া যাবে 12। ঠিক আছে, তাহলে নিউট্রন, প্রোটন, ইলেকট্রন আশা করি তোমরা বের করতে পারছো, যেটা হচ্ছে যে এখানে দেওয়া আছে আসলে। হ্যাঁ, এখানেই দেওয়া আছে আসলে কিভাবে বের করা যায়। চলো চলো, আয়রন এটা একটু করে, একটু বড় তাই না? আয়রন এটা ধরে দিলাম 56, এটা দিলাম 26, এটা দিলাম 3+। তাহলে খেয়াল করো, এটা প্রোটন কত? 26, ইলেকট্রন কত? প্রোটনের সমানই হবে, কিন্তু এখানে 3+ মানে তিনটে ইমিটেড হয়েছে, তিনটে ইমিটেড হয়েছে, তার মানে 23। অ্যাটমিক মাস হচ্ছে 56, তাহলে নিউট্রন কত? 56 মাইনাস 26, মানে টোটাল মাস থেকে যদি আমি প্রোটনটাকে বাদ দিই তাহলে আসবে হচ্ছে 30, তাহলে টোটাল আসবে হচ্ছে 30। ঠিক আছে, দেখো মিলে গেছে, দেখো জিনিসগুলো কিন্তু মিলে গেছে। আচ্ছা, এবার আসি আইসোটোপ কি, আইসোবার কি, আইসোটোন কি, আইসো ইলেকট্রন কি। এটা খুব সহজ। আইসোটোপ লাস্ট ওয়ার্ডটা দেখো, প দিয়ে বোঝায় প্রোটন, মানে প্রোটন সেম হবে, বার দিয়ে ভর, ভর সেম হবে, টোন দিয়ে নিউট্রন সংখ্যা সেম হবে, আর আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সেম হবে, সিম্পল। আচ্ছা, এগুলো সাধারণত চার্জড পার্টিকেলের জন্যই হয়, চার্জড পার্টিকেলের জন্যই হয়। ঠিক আছে, তো চলো একটু দেখাই। ধরো এই যে প্রথমটা কি বলছে, আয়রন নিকেল। চলো এই দুইটার দেখো তো ভর সমান না, তার মানে এদেরকে আমরা বলবো আইসোবার, আইসোবার ভর সমান। আচ্ছা, এদের আবার দেখো ভরও সমান না, প্রোটন সংখ্যা সমান না, তাহলে এই দুটো বিয়োগ করে দাও, এই দুটো বিয়োগ করলে আসে নিউট্রন, তাহলে কত? 12। এই দুটো বিয়োগ করলে আসে 12, নিউট্রন সমান, তাহলে বলবো আইসোটোন, আইসোটোন। ঠিক আছে, আচ্ছা, ভর সমান হলে আইসোবার, নিউট্রন সমান হলে আইসোটোন। এরপর এদের খেয়াল করো, ভরও সমান না, পারমাণবিক সংখ্যাও সমান না, তাহলে বিয়োগ করে দাও, 8 8 8, তাহলে নিউট্রন সমান, তার মানে এটাও আইসোটোন। আচ্ছা, এদের দেখো পারমাণবিক সংখ্যা সমান, তার মানে উইদাউট এনি ডাউট এটা হবে আইসোটোপ, আইসোটোপ। পদ দুই যে লাস্টে প্রোটন সংখ্যা সমান আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো চার্জ পার্টিকেল দেখলে আর কিছু লেখা লাগবে না, বুঝবো এটা আইসো ইলেকট্রন। কিভাবে দেখো, এখন এদের বিয়োগ করো, এদের ভরও সমান না, পারমাণবিক সংখ্যাও সমান না, ভর বিয়োগ করো, নিউট্রন বের করো 12, এটা বের করো 10, এটাও বের করো 12, নিউট্রনও সমান না, তার মানে এখন কি দেখতে হবে? ইলেকট্রন দেখতে হবে। তাহলে একটু খেয়াল করো, এখানে প্রোটন আছে 10টা, তাহলে ইলেকট্রনও 10টা থাকা উচিত, কিন্তু একটা ইলেকট্রন চলে যাওয়াতে এখন ইলেকট্রন হয়ে গেছে কিন্তু 10টা, মানে প্রোটন আছে 11টা, ইলেকট্রন 11টা থাকা উচিত, কিন্তু একটা প্লাস হওয়া মানে হচ্ছে একটা ইলেকট্রন চলে গেছে, তার মানে আমার ইলেকট্রন হয়ে গেছে 10টা। এটার ক্ষেত্রে খেয়াল করো, প্রোটন আছে 9টা, তার মানে ইলেকট্রনও 9টা, মাইনাস মানে একটা ইলেকট্রন ঢুকছে, তার মানে ইলেকট্রন বাড়ছে, তাহলে ইলেকট্রন হয়ে গেছে 10টা। এবার এখানে খেয়াল করো, প্রোটন 12টা মানে ইলেকট্রনও 12টাই, কিন্তু 2+ মানে কি দুইটা ইলেকট্রন চলে গেছে, তার মানে 12 থেকে দুইটা চলে যাওয়া মানে এখন কয়টা আছে? 10টা। তাহলে এদেরকে কি বলবো আমরা? ইলেকট্রন সংখ্যা সমান যেহেতু আইসো ইলেকট্রন, এদেরকে আমরা বলবো হচ্ছে আইসো ইলেকট্রন, আইসো ইলেকট্রন। ঠিক আছে, আচ্ছা, তো চলো কয়েকটা এক্সাম্পল দেখি। কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর আসছে। এখন দেখো, কার্বন এ টোটাল ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 6টা। অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা আছে? 8টা, মানে ওই তো নিউট্রাল যেহেতু। হ্যাঁ, তাহলে অক্সিজেন আছে এখানে 2টা, তাহলে কত? 16 প্লাস 6, তাহলে কত হইলো? 22টা ইলেকট্রন আছে কার মধ্যে? এটা আমার দেখতে হবে এখন। হ্যাঁ, খেয়াল করো, নাইট্রোজেন ইলেকট্রন আছে 7টা, প্লাস অক্সিজেন আছে 8টা, আর একটা মাইনাস মানে একটা ইলেকট্রন ঢুকছে +1, তাহলে কত? 8 7 15 1 16টা, হইলো না? অক্সিজেনের প্রত্যেকটাতে ইলেকট্রন আছে কিন্তু 8টা করে, তাহলে 3 × 8 প্লাস এই মাইনাস মানে আরেকটা ইলেকট্রন ঢুকছে, তাহলে 3 × 8 24 আর 1 25টা ইলেকট্রন, হইলো না? ক্লোরিনের ইলেকট্রন প্রোটন সংখ্যা সমান 17টা, প্লাস
অক্সিজেনের প্রোটন ইলেকট্রন সমান মানে 8টা প্লাস এই যে ইলেকট্রন একটা ঢুকছে, তাহলে কত হয় 18 8 26টা। আচ্ছা নাইট্রোজেনের ইলেকট্রন কিন্তু 7টা করে, 3 7 21, আর এই যে আরেকটা ইলেকট্রন ঢুকছে 22টা, তাহলে কার সাথে মিলছে 22, এই নাইট্রোজেনের কাছে মিলছে, শেষ হয়ে গেছে, মানে N3 মাইনাসের সাথে মিলছে আর কি। হ্যাঁ 22টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবছরের কোশ্চেন। আইসোবার বলতে বোঝায়, এই যে বলছে কি আইসোবার, বার মানে ভর সংখ্যা, বলতে বোঝায় পরমাণুর একই ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যা। আচ্ছা আইসোবার বলতে কিন্তু আসলে ভর সংখ্যাটা বুঝাইতেছে, ঠিক আছে। ওকে ওকে, তো আমরা এটা দেখলাম আইসোবার যেহেতু ভর সংখ্যা সমান। এরপর আসে আইসোটোন বলতে কি বোঝায়, চিটাগাং ইউনিভার্সিটিতে দেখো কত প্রশ্ন আসছে, হ্যাঁ তাও অনেক কনফিউজিং। আইসোটোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, তাই না? এই দেখো আইসোটোন বলতে বোঝায় একই পরমাণুর, মানে পরমাণুর একই নিউট্রন সংখ্যা, ঠিক আছে, নিউট্রন সংখ্যা সমান। এগুলোতেই মানুষ কনফিউজ হয়, এত সহজ প্রশ্ন দেখলে ভুল করে বসে, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ আচ্ছা, তারপর দেখো এই দুইজনের মধ্যে কি, দেখো প্রোটন সংখ্যাও মিলতেছে না, ভর সংখ্যাও মিলতেছে না, তাহলে দুইটা বিয়োগ করে দাও 8, দুটো বিয়োগ করে দাও 8, কি মিলছে নিউট্রন সংখ্যা মিলছে, তার মানে তারা হচ্ছে আইসোটোন। নিউট্রন সংখ্যা যেহেতু মিলছে তারা হচ্ছে আইসোটোন। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ? আচ্ছা এদের মধ্যে তেজস্ক্রিয় আইসোটোপ আসলে কোবাল্ট, এটা হচ্ছে ক্যান্সার এর জন্য ইউজ করা হয় আর কি। হ্যাঁ তেজস্ক্রিয় আইসোটোপ। আচ্ছা তারপর দেখো কোন পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন থাকে একই গ্রুপে যারা থাকে, ঠিক আছে। এই দেখো হাইড্রোজেন লিথিয়াম এরা একই গ্রুপে আছে, তাহলে তাদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা একটা করে। হিলিয়ামের আছে 2টা, কার্বনের আছে 4টা, কার্বনের আছে 4টা, ম্যাগনেসিয়াম আছে 2টা, অক্সিজেনের আছে 6টা, নাইট্রোজেন আছে কিন্তু 5টা। তো একটারও মিলবে না আসলে, হ্যাঁ ওদেরটাই মিলবে এক এক। আচ্ছা তারপর দেখো হাইড্রোজেন আর হিলিয়াম পরস্পরের কি আসলে, পারমাণবিক সংখ্যাও মিলে না, ভর সংখ্যাও মিলে না, এই দুইটার বিয়োগফল 2, এই দুইটার বিয়োগফল 2, তাহলে আইসোটোন, ঠিক আছে, আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান, আইসোটোন। আচ্ছা কোন পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান? ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা সমান, খেয়াল করো এটাতে আমি সবগুলো আসলে ইলেকট্রন আর নিউট্রন সংখ্যাটা বের করি, চলো সবারটা। হ্যাঁ ওকে সবারটা বের করি। দেখো এখানে প্রোটন যে কয়টা, ইলেকট্রন সে কয়টা, নিউট্রন হচ্ছে 2টা বিয়োগফল 5, সমান না বাদ। এখানে প্রোটন যে কয়টা, ইলেকট্রন সে কয়টা, 9টা, তাহলে নিউট্রন কিন্তু 10টা, হইলো না। এটাতে একটু খেয়াল করো, এখানে ইলেকট্রন প্রোটনের সমান না, কিন্তু কিভাবে, এখানে ইলেকট্রন প্রোটনের সমান যদি হইতো, এখানে কিন্তু আবার প্লাস চলে আসছে, আয়ন চলে আসছে, তার মানে এখানে ইলেকট্রন 11টা ছিল কিন্তু একটা চলে গেছে, তার মানে এখানে ইলেকট্রন কিন্তু 10টা। প্রোটন আর নিউট্রন কয়টা, 2টার বিয়োগফল মানে 12টা, এটাও হইলো না, তাহলে অ্যান্সার তো ডি। কিভাবে, দেখো এখানে প্রোটন 8টা, তাহলে ইলেকট্রনই 8টা হওয়ার কথা, বাট 2টা আরো ঢুকছে, তাহলে 10টা ইলেকট্রন। আচ্ছা আবার 18 থেকে 8 বিয়োগ দিলে 10টা নিউট্রন। তো আলটিমেটলি এটা হচ্ছে নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। ওকে তারপর বলছে এক অণু সোডিয়াম অ্যালুমিনিয়াম টেট্রা হাইড্রোক্সাইড এর মধ্যে বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? খুব সহজ, খেয়াল করো সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত হবে, 11 থেকে 23 বিয়োগ দাও 12, তাহলে 12 প্লাস অ্যালুমিনিয়ামে কত, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 থেকে 27, তাহলে কত হলো 14, হ্যাঁ 14 প্লাস অক্সিজেনে কত 8, 8টা প্লাস হাইড্রোজেনে তো কোনো নিউট্রন নাই, 0 ইন্টু 4 আর কি, তাহলে কত হলো 26 প্লাস 4টা 32, তাহলে কত হলো 58, 58টা নিউট্রন আছে, 58টা নিউট্রন আছে। দেখো সিম্পল কোশ্চেন কিন্তু। হ্যাঁ আচ্ছা PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, PH4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান, খেয়াল করো ফসফরাসে টোটাল ইলেকট্রন কিন্তু আছে 15টা, ফসফরাস আছে 15টা, হাইড্রোজেনে আছে একটা করে 4টা, আর প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে একটা ইলেকট্রন গেছে গিয়া, তাহলে ইলেকট্রন টোটাল কয়টা হইলো 19 মাইনাস 1 মানে 18টা, তাহলে অ্যান্সার হইলো 18টা, ঠিক আছে, ভুল করা যাবে না। আচ্ছা তাহলে এই তো, তাহলে আজকের লেকচার কিন্তু আমাদের এখানেই শেষ। তাহলে আজকে আমরা কি কি বললাম, আমরা কিন্তু পরমাণুর যেসব ইম্পর্টেন্ট মডেল গুলো আছে, একটা রাদারফোর্ড মডেল, একটা বোর মডেল, এগুলো পড়লাম, আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসো ইলেকট্রন, এসবগুলো পড়লাম। পাশাপাশি আমরা কিন্তু জিনিসগুলো জানলাম যে কিভাবে এই জিনিসগুলো আসলে কাজ করে বা ওয়ার্ক করে, ঠিক আছে। তো আশা করি তোমরা লেকচারটা ঠিক মতো বুঝতে পারছো এবং কোয়েশ্চেন গুলো সলভ ঠিক মতো নিজেরাই পারছো, আশা করি ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং হচ্ছে শুভকামনা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।